রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আমাদের ওটা তো জেলা স্তরে যখন জেলা স্তরে কোর কমিটি যেখানে মিটিং হয়েছে সেখানে তারা আলোচনা করেছে, কিন্তু আমাদের তো সেই জায়গায় পৌঁছানো পর্যন্ত সুযোগ হয়নি। কিন্তু আমরা কাতি সাংগঠনিক স্তরে আমাদের এখানে যেসব প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরেছি। আমাদের এই মানে যেহেতু আমরা রামনগর বিধানসভার ক্ষেত্রে আমরা লড়াইটা করছি, এখানে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যথারীতি আমাদের যেটা মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যেহেতু এটা লোকসভা নির্বাচন, ওরা জেলা থেকে নির্বাচনটা পরিচালনা করেছে, মাঝখানে একটা বিশাল ঘাটতি থেকে গেছে। আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করেছি এবং সবচেয়ে আমাদের যিনি মন্ত্রী মহাশয় এবং সুপ্রকাশ বাবু, আমাদের যুব সভাপতি সুপ্রকাশ বাবু, তারাও আমাদের এই বিধানসভাটাকে যাতে লড়াইটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য আপ্রাণ তারা চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে অনেক প্রোগ্রাম হয়েছে যে কারণের জন্য ওনারাও সঠিকভাবে সব জায়গায় পৌঁছাতে পারেননি। ওনাদেরকে অ্যাভয়েড করে, যেহেতু জেলা থেকে পরিচালনা করা হচ্ছে, পুরো কে কোথায় যাবে, কে কোথায় আসবে, কে কোথায় কি করবে, সেটা জেলা থেকে পুরো পরিচালনা করা হচ্ছে। জেলা থেকে পরিচালনা করার জন্য মাঝখানে আমাদের মন্ত্রী সাহেব এখানকার দায়িত্বে, এখানে তো তিনি আছেন, তাকে দেখেই তো আমরা এখানে রাজনীতিটা করি। মমতা ব্যানার্জির যত কর্মসূচি যাই বলুন সেটা আমরা আমাদের মাননীয় মন্ত্রী অখিলবাবুর মাধ্যমে আমরা এখানে যারা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা আছি, আমরা কিন্তু তার মাধ্যমে আমরা কাজটা এখানে করি। সেই জায়গায় জেলা যখন নিয়ন্ত্রণ করছে, মাঝখানে অখিলবাবু সঠিকভাবে সব জায়গায় সবকিছু জানতে পারছেন না, এই জায়গায় একটা ঘাটতি থেকে গেছে। এছাড়াও যেটা আমাদের সত্যম বললেন, এগুলো তো ঘাটতি আছেই। এই সমস্ত ঘাটতি থাকার জন্য আমরা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে গেছি। এই জায়গাটাতে আমাদের রামনগর বিধানসভার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের মন্ত্রী সাহেব এবং তার ছেলে আমাদের যুব সভাপতি সুপ্রকাশ বাবুর নামে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এটা নিশ্চিত কাঙ্ক্ষিত কথাবার্তা নয়, এটা আমরাও মেনে নিতে পারছি না। আজকে আমাদের অঞ্চলের সমস্ত সভাপতিদেরকে ডাকা হয়েছিল, 17 জন সভাপতি এখানে উপস্থিত ছিলেন, তাদেরও একই কথা। তারাও সমস্ত, নিতাইবাবু ছিলেন আমাদের কনভেনার, নিতাইবাবু ছিলেন এখানে, এবং আমরা সবাই যেটা সব অঞ্চল সভাপতিদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা যেটা দেখলাম যে আমাদের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতিগুলো থেকেছে, তারা কিন্তু সভাপতিরা যারা অঞ্চল সভাপতি তারা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আমাদের এই যে মাঝখানে একটা বিশাল ঘাটতি থেকে গেছে, এই ঘাটতি থাকার জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছে এখানে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে। সর্বোপরি একটা শেষ প্রশ্ন, বিজেপির টাকার রাজনীতি না দলের মধ্যেই আন্দোলনের ষড়যন্ত্রের শিকার হল? আমরা বিজেপির টাকার কাছে তো আমরা অনেকখানি পিছিয়ে গেছি, এটা একটা বাস্তব কথা। বিজেপির টাকার কাছে আমাদের লড়াইটা অনেকখানি পিছিয়েছে এবং একটা ষড়যন্ত্র নিশ্চিতভাবে হয়েছে, এবং এই ষড়যন্ত্রে জেলা থেকে নিয়ন্ত্রণকারী কিছু যারা নিয়ন্ত্রণ করেন তাদের মাধ্যমেই হয়েছে বলে আমার যেটা ধারণা। আপনারা বৈঠক করলেন, সদ্য সমাপ্ত 24 লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে রামনগরের ইতিহাসে বিগত দিনে যা হয়নি, এবছর 2024 নির্বাচনে কার্যত সেই পরিস্থিতির সম্মুখীন হলো। কিভাবে এই মিটিং থেকে কি পর্যালোচনা হলো, কি বলবেন বিষয়টা? আমাদের এই যে 2024 লোকসভা নির্বাচন হলো, এই লোকসভায় আমরা দিদির উন্নয়ন প্রচুর হয়েছে আমাদের রামনগরে, এবং সেটা আমাদের মন্ত্রী অখিলগিরির হাত ধরেই হয়েছে, এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি, যিনি সবসময় আমাদের যুবদের বিকাশ ঘটিয়েছেন মনের মধ্যে। এখানে যে আমরা এই পরাজয় আমাদের যে হলো, এর জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি, কারণ এবারে নির্বাচন আমার 50 বছর রাজনৈতিক জীবনে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছে, এটা কিন্তু একটা ছন্নছড়া নির্বাচন। ব্লকের সঙ্গে জেলার কোনো সম্পর্ক নেই, জেলা যেন একটা অঞ্চলের সঙ্গে বা কেউ একটা আলাদা গ্রুপ করে যেন চলে যাচ্ছে অঞ্চলে প্রার্থীকে নিয়ে, ব্লক জানতে পারছে না, অঞ্চল সভাপতি জানতে পারছে না, একটা ছন্নছাড়া। আগে আমাদের এই ধরনের নির্বাচন হয়নি, যেখানে আমাদের নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেই আমাদের ব্লক খাতা পড়ে থাকতো, সেই খাতায় রেজিস্টার খাতায় অঞ্চল সভাপতিরা আসতেন,
স্বাক্ষর করতেন এবং একটা নিয়ম মাফিক একটা ইলেকশন যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়নি। তাই আমরা পরাজয় এখানে আমরা স্বীকার করে নিচ্ছি। এটা আমাদের সকলের দায়, আমাদের রামনগরের তৃণমূল কংগ্রেস কর্মীদের এটা দায়। আমরা সেইভাবে কাজ করতে পারিনি, আমরা হেরেছি। কিন্তু এতে একটা সোশ্যাল মিডিয়ায় যেন মন্ত্রীকে বা মন্ত্রীর যে আমাদের যুব সভাপতি জেলার সুপ্রকাশ গিরিকে একটা অহেতুক যে কে বা কারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিচ্ছে, বিভিন্ন রকমের একটা ধাপ্পাবাজি কাজ চলছে। এটা কিন্তু এই ঘৃণ্য কাজকে আমরা ঘৃণা করেছি। আজকের সমস্ত সভাপতি এটাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এবং আগামী দিনে আমাদের এই বিধানসভায় এই ৯৫০০-এর মতো ভোট আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আবার ফিরিয়ে আনতে পারব এই আশা রাখি এবং আমাদের দিদিকে এই বিধানসভায় আবার উপহার দেব এই শপথ নিয়েছে আজকে আমাদের ১৭টা অঞ্চলের সভাপতিগণ। জেলা সভাপতি এবং প্রার্থীর ভূমিকা কি ছিল এখানে প্রচারের ক্ষেত্রে? প্রার্থীকে ফোন করলেই তো ফোন রিং হচ্ছে, অথচ তিনি ধরতেন না। কি যে হচ্ছে, আমি ব্লক সভাপতি, আমাকে বলে যাচ্ছেন। আমি যেমন আমাদের এখানে আছেন উপস্থিত, মান্দারপুরে একটা জায়গায় মিটিং হচ্ছে, তিনি ছিলেন। তাকে বললাম যে আপনার সঙ্গে একটু কথা আছে, কিভাবে না, রাত 11টার সময় ফোন করবেন, পেয়ে যাবেন। আমি রাত্রে ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে, ২-৩ বার ফোন করেছি, নো রেসপন্স। এখানে আমরা তাই দেখেছি, তাই লক্ষ্য করেছি, প্যারালাল যেন একটা সংগঠন হয়েছে এখানে। আমি প্রথম যখন আমাদের দুজনকে ডেকেছিলেন, আমাদের ১ নম্বর ব্লকের সভাপতি আছেন, আমিও আছি, উত্তমবাবু আছেন, আমি আছি। সেই মিটিংয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গেছিলেন, কাঁথি জেলার মিটিংয়ে। সেখানে কমিটি হয়ে গেল, অথচ মন্ত্রী জানেন না। কমিটি হয়ে যাচ্ছে জেলার উপর, আমাদের যে সাংগঠনিক জেলা লোকসভার উপরে একটা কমিটি হলো, সেখানে জানেন না, মন্ত্রী জানেন না। আমি উপযাচক হয়ে আমি জেলা সভাপতিকে একটা প্রস্তাব দিলাম যে দেখুন, আপনি ১ নম্বর ব্লকের কনভেনার করলেন নিতাই স্যারকে, আমাদের ২ নম্বর ব্লকের কনভেনার করা হোক অনুপ গিরিকে, নোট করা হলো, একদিনও কনভেনার হিসাবে ডাকও পেল না। এটা কি ধরনের সংগঠন? তাহলে তো মনে করছেন যে প্রার্থী মন্ত্রীকে এড়িয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের যে ফসল নিজে ঘরে তুলে নিজের ক্যারিশমা মুখ্যমন্ত্রীর কাছে দেখানোর চেষ্টা করছে। আমি বলতে চাইছি এই কথা যে রামনগরের ক্ষেত্রে যেন অন্য কেউ মন্ত্রীকে না নেওয়া হোক, মন্ত্রীকে না জানানো হোক, এইরকম একটা প্যারালাল সংগঠন বা প্যারালাল কেউ প্রার্থীর কান ভাঙিয়েছে। প্রার্থীর উচিত ছিল যে না, আমি তো সাংগঠনিক লোক, সেও তো একটা জায়গা থেকে জিতে এসছে, তারও তো উচিত। তৃণমূলটা আমরা ১৯৯৮ সাল থেকে করে আসছি, তা তৃণমূলের সাংগঠনিক ওইটা জানে, তার উচিত ছিল যে আমরা ব্লকে যাই, ব্লকে গেলে ব্লকে বসবো। মন্ত্রী তো উপযাচক হয়ে ২টো ব্লকের তিনি মিটিং করেছেন এক জায়গায়, সেখানে অবজারভার হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তিনি যাবতীয় প্রায় ২ লাখ থেকে ২.৫ লাখ টাকা তিনি নিজে পকেট থেকে খরচা করেছেন। আমি এখানে টাকার কথাটা বলবো। এছাড়া প্রতিটা অঞ্চলে তিনি মিটিং করেছেন এবং প্রতিটা অঞ্চলে তিনি তার ব্যক্তিগতভাবে তিনি সেখানে তাদের আর্থিক সাহায্যও করেছেন। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি ব্লক সভাপতি হিসাবে বলছি, এটা যেন
প্রার্থীর কেউ কান ভাঙিয়েছে এবং আমাদের জেলা সভাপতিও তাই, তিনিও তার কথা, তিনি একদিন আমাদের ভুয়েঙ্গিওয়ারে মিটিং করতে এসেছিলেন জেলা সভাপতি, তিনি আমাকে বলছেন নির্বাচন কেমন হচ্ছে আমি ঠিক বলতে পারবো না, আপনি রাত্রে ফোন করুন। ফোন করছি, ফোন ধরেন না। এই তো অবস্থা। এই নিয়ে কি রাজ্য নেতৃত্বকে জানাতে আপনারা? না, আমরা জানাইনি। জানালেই একটা আমাদের মধ্যে দোষারোপ সৃষ্টি হবে, একটা আমরা কারোর এখন আমাদের আজকে মিটিংয়ে যেটা স্থির হলো, আমরা সেই জন্য সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। রাজনীতিতে ভুল পদক্ষেপও হয়, সেটা শুধরে নিতে হয়, হার জিতও থাকে, খেলতে এসে হার জিত থাকবে, কিন্তু এখানে মন্ত্রীর আমাদের যে ছেলে সুপ্রকাশ গিরি, যে কাঁথির চেয়ারম্যান এবং সাংগঠনিক যুব যে সভাপতি, তার এক বিন্দু কোনো দোষ আছে বলে আমরা কিন্তু ব্লক থেকে মনে করছি না। রামনগরের ভরাডুবির পেছনে একদম সিঙ্গেল কাকে দায়ী করছে? আগে রামনগরে এই ভরাডুবির পেছনে পুরো এককভাবে কাকে দায়ী করছে? এখন তো আমি ব্যক্তিগতভাবে বলবো কাঁথির সাংগঠনিক জেলার সভাপতি, তিনি ঠিকমতো যদি পরিচালনা করতে পারতেন তাহলে নিশ্চয়ই এই দোষটা আমাকে আজকে বলতে হতো না সাংবাদিকদের সামনে। এক কথা অযোগ্য সভাপতি হয়েছে। অযোগ্য বলে বলবো না, কোথাও ঘাটতি থেকে গেছে, অযোগ্য বলে বলবো না, ঘাটতি থেকে গেছে, সাংগঠনিক ঘাটতি অবশ্যই আছে। পার্টিকুলার রামনগরের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফেস করেছেন না আদার্স বিভিন্ন বিধানসভা? না, অন্য বিধানসভায় তো আমরা যাইনি, তবে আপনারা এও জানবেন মাল মেটেরিয়ালস যেটা ইলেকশনের উচিত দেওয়া, সেই মাল মেটেরিয়ালসও এখানে ব্লককে এড়িয়ে কাজ হচ্ছে। আমরা আজ পর্যন্ত এই যে বললাম 50 বছর রাজনীতি, আমরা এটা প্রথম যে এখানে ব্লক জানছে না যে টাকাটা কোথায় কোথায় দেওয়া হচ্ছে, আর টাকার অভাবের জন্য আমাদের একটা কিন্তু ইস্যু, এটাও একটা ইস্যু। নির্বাচন মানেই জানবেন যে একটা খেলাতে আনন্দ ফুর্তি করার জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থটা এখানে অভাব। রাখি আসলে যেভাবে চিকিৎসা চলছে, রামনগর রাখি লোকসভা ক্যাটাগরি সবচেয়ে বড় তকমা হচ্ছে এটা, কিভাবে দিচ্ছেন? যারা বলছে আমার মনে হয় তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নেই। কারণ আপনি জানবেন যে আমাদের প্রার্থী উত্তমবাবু কত হাজার ভোটে হেরেছেন। আমি ধরলাম রামনগর 20,000 প্লাস দিত, সেই 20,000 মাইনাস করলেও তো আরও 30,000, আরও 25,000 30,000 ভোট হাঁটতো। আসলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিলাম। আমাদের বক্তব্যে আমরা দেখেছি আমরা জিতেই শুরু করেছিলাম, কোথাও কোথাও আমরা দেখেছি যে আমরা জিতে গেছি, কত মার্জিনে জিতবো, এটা উৎসাহ দেওয়ার জন্য বলা হয় ভালো, কিন্তু এই আত্মসন্তুষ্টিটা আত্মহননের পথ হয়ে গেছে। তাই এখন হেরে গিয়ে অনেককে দোষারোপ করছে, আর যাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলা তথা সারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন প্রথম নিয়ে যুব আন্দোলনটা করেছিল তিনি অখিলেশ দিবস, এবং আমি বলি শুভেন্দুবাবু যখন চলে গেলেন আমাদের দল থেকে, তখন এই সুপ্রকাশবাবু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রথম লড়াইটা শুরু করেছিল। এটা আমার মিথ্যা কিনা সত্যি আপনারা যাচাই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতা দিয়ে। তিনি একটা জায়গায় বলেছিলেন যে আগে সুপ্রকাশের সাথে লড়ে দেখা, তারপরে অন্যদের সাথে লড়বে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কাউকে দোষারোপ করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে না, এই দোষারোপটা অন্য একটা চক্রান্ত, এবং আমাদের কিছু ভুল হয়েছে। মন্ত্রীকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আমাদের অঞ্চলে আমরা নির্বাচন পরিচালনা করেছি, বিগত দিনেও করেছি। আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে দেখুন, তাদের বুথে মাইনাস। আজকে যদি আমরা এই কয়েকজন সারিতে বসে আছি, আমাদের নেতৃত্বদের বুথগুলোও তো মাইনাস, অনেকের নেতৃত্বের বুথ মাইনাস, নির্বাচনী কনভেনারদের বুথেও মাইনাস। তাহলে সেক্ষেত্রে বলে আচ্ছা, আমি খুব সহজ কথাই বলি, পটাশপুর এমএলএ নির্বাচনে কততে জিতেছি, কেন সেখানে 1,500 ভোট কমলো? সেটা জবাব দিতে হবে না? যখন খেজুরিতে হলো, সেই যেখানে জেলা পরিষদ জিতেছিল সেখানে কেন ভোট কমলো? তাই এই দোষারোপের পালা এখন চলতে থাকবে হয়তো, কিন্তু যারা করছে তারা আমাদের দলকে ভালোবাসে না, তারা আমাদের দলের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আসলে পূর্ব মেদিনীপুর বা আমার রামনগরকে একটা ক্ষয়িষ্ণুতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনি জানবেন এই পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু যখন সারা রাজ্যে বামফ্রন্টের জনজোয়ার চলছে,
তখন পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে তৃণমূলকে সাপোর্ট করে গেছে বরাবর। আজকে সেই জায়গাটাকে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সেই আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা তো দেখেছি, আমি খোলামেলা বলি যুব সভাপতি হিসাবে, অখিল গিরিবাবুকে কি আরও একটু ব্যবহার করা যেত না? রামনগরের মাটিতে রামনগরের মানুষের স্পন্দনের সাথে যার সম্পর্ক, আমি অখিলবাবুর কাছ থেকে অনেকবার শুনেছি, আমাদের সব নেতৃত্ব আছে সামনে জিনারাও বলছেন আজকে যে অখিলবাবু জানেই না যে কোথায় কোথায় সভা হবে কী হবে। তাহলে একটু কোথায় অখিল গিরিবাবুকে নিলে আরও সভা করলে আরও ভালো হতো, তার একটু সাজেশন নেওয়া দরকার ছিল। মনে রাখতে হবে তিনি 4 বিধায়ক। 2006 সালে যখন অখিলবাবু হেরে যান, স্বদেশ নায়ক জিতে যায়, সেই হেরে যাওয়ার পর থেকে রামনগরের মাটিতে তৃণমূলকে পত্রপুষ্পে পল্লবিত করেছে কে? হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছে কে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রথম স্লোগান তুলেছিল অখিলগিরি সুপ্রকাশগিরি, সারা রাজ্যে পরে প্রমাণিত হয়েছে। তাই আমরা বলতে চাই যে না, আর দোষারোপের পালা নয়, আমাদেরকে সামনের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে হবে। অহেতুক যারা আমাদের মন্ত্রী সাহেব সুপ্রকাশগিরিকে দোষারোপ করছে, আমরা বলবো যে এটা ঠিক নয়, এটা ভুল। এর বিরুদ্ধে আমাদেরও একটা তদন্ত হওয়া উচিত যে এর বিরুদ্ধে যারা করছে তারা আসলে উদ্দেশ্য কি, তারা বিকিয়ে যায়নি তো? দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।